সংস্কৃত সাহিত্য মানেই কি শুধু শান্ত ধীর গতির আর আধ্যাত্মিক কথাবার্তা? একদমই না। প্রাচীন ভারতেই এমন কিছু মাস্টারপিস লেখা হয়েছিল যেখানে পড়তে পড়তে লুকিয়ে আছে টান টান রোমাঞ্চ, মিস্ট্রি আর গায়ে কাটা দেওয়া সাসপেন্স। আজকের এই স্পেশাল আলোচনায় আমরা ঢুকতে চলেছি এমনই এক অসাধারণ সৃষ্টির ভেতরে, রাজবাহন চরিতম। মানে এটা শুধু একটা প্রেমের গল্প নয়, বরং চরম রোম্যান্স থেকে কিভাবে এক লহমায় গল্পটা একদম শিহরণ জাগানো আতঙ্কে গিয়ে পৌঁছায়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। চলুন সরাসরি গল্পের পাতায় ডুব দেওয়া যাক। দৃশ্যটা একটু কল্পনা করা যাক। এক নিঝুম রাত, রাজপ্রাসাদের নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা অন্দরমহল, সেখানে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এক প্রেমিক যুগল। চারদিক একেবারে শান্ত, কিন্তু হঠাৎ ঘুম ভাঙতেই প্রেমিকটি দেখলেন এক অজানা জাদু বলে নাকি কোনো গভীর ষড়যন্ত্রে তার পা দুটো ভারী রূপোর শেকলে আষ্টেপৃষ্ঠে বাঁধা। মানে ভাবা যায়, কে পড়ালো এই শেকল, আর কিভাবে? নিমিষের মধ্যে সুন্দর একটা রোম্যান্টিক দৃশ্য পাল্টে গিয়ে রীতিমতো একটা ভয়ঙ্কর থ্রিলার হয়ে গেল। এ কি! নিস্তব্ধ রাতের বুক চিরে বেরিয়ে এলো রাজকন্যার এই আর্তনাদ। জাস্ট এই একটা চিৎকারই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে উঠেছিল। যে রাতে শুধু প্রেমের ফিসফিসানি থাকার কথা, সেই রাতটা হয়ে গেল একটা জ্যান্ত দুঃস্বপ্ন। এই যে হঠাৎ করে চরম প্রশান্তি থেকে সোজা আতঙ্কের খাবে ফেলে দেওয়া, এটা কিন্তু যে সে লেখকের কাজ হতে পারে না। যিনি এই নাটকীয় প্লটটা বুনেছেন, তিনি নিঃসন্দেহে একজন জিনিয়াস। কে তিনি? চলুন তার সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রথম পর্ব, মহাকবি দণ্ডির জীবনী, সংস্কৃত গদ্যের জাদুকর। এই জাদুকরের নাম মহাকবি দণ্ডী। তার সময়কালটা ছিল ওই ৬৫০ থেকে ৭৫০ খ্রিস্টাব্দের মাঝামাঝি। একটা বেশ অশান্ত ঐতিহাসিক প্রেক্ষাপট। ৬৫৫ খ্রিস্টাব্দে চালুক্যরাজ বিক্রমাদিত্য যখন কাঞ্চীনগরী আক্রমণ করেন, তখন দণ্ডীকে নিজের জন্মভূমি ছেড়ে নির্বাসনে যেতে হয়। কিন্তু জানেন তো, এই নির্বাসনটাই তার জন্য একটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। তিনি সারা ভারত ঘুরে প্রচুর জ্ঞান আর অভিজ্ঞতা সঞ্চয় করেন। এরপর পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মা যখন রাজ্য ফিরে পান, দণ্ডী তখন এক বিশাল জ্ঞানের ভাণ্ডার নিয়ে কাঞ্চিতে ফেরেন আর রাজসভায় একেবারে উচ্চ পদে বসে যান। আচ্ছা, এই যে এত অসাধারণ লেখার হাত, এটা কিন্তু দণ্ডির রক্তেই ছিল। তার প্রপিতামহ ছিলেন বিখ্যাত কবি ভারবী, অর্থাৎ লেখার স্কিলটা একেবারে ফ্যামিলি ট্রি থেকেই পাওয়া। তবে দণ্ডির নিজের জীবনটা খুব একটা সহজ ছিল না। একদম ছোটবেলাতেই তিনি তার বাবা বীরদত্ত আর মা গৌরী দেবীকে হারান। এরপর এই অনাথ ছেলেটিকে বড় করে তোলেন সরস্বতী আর শ্রুত নামের এক দম্পতি। আর এই পালক বাবা মায়ের স্নেহ আর আশ্রয়ে দণ্ডির ভেতরের সেই সুপ্ত জিনিয়াসটা ডানা মেলতে শুরু করে। তার ট্যালেন্ট আসলে ঠিক কতটা মারাত্মক ছিল সেটা বোঝানোর জন্য প্রাচীনকালের একটা প্রবাদই যথেষ্ট। বলা হয়, কবিদণ্ডী 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 ন সংশয়াহ। জনশ্রুতি আছে, খোদ বিদ্যার দেবী সরস্বতী দণ্ডির এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছিলেন। এর মানে হল, দণ্ডী যে একজন অসামান্য কবি, সেই বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ভাবাই যায় না সমকালীন সমাজে তার কতটা প্রভাব ছিল, যা একেবারে ঐশ্বরিক স্বীকৃতি মিলেছিল। সংস্কৃত সাহিত্যে একটা খুব নামকরা শ্লোক আছে, যেখানে বলা হয়, কালিদাসের উপমা, ভারবীর অর্থগৌরব আর দণ্ডির পদলালিত্য। এই পদলালিত্য ব্যাপারটা আসলে কি? এটা হলো শব্দের অসামান্য গাঁথনি আর তার শ্রুতি মধুরতা। দণ্ডির গদ্য পড়লে মনে হবে যেন সুন্দর কোনো গান বাজছে। একদম কঠিন গদ্যের মধ্যেও শব্দের এমন অদ্ভুত শৈল্পিক আর ছন্দময় ব্যবহার তাকে তার সময়ের অন্য সব লেখকদের থেকে সম্পূর্ণ আলাদা একটা উচ্চতায় দর্শিয়ে দিয়েছে। দ্বিতীয় পর্ব, দশকুমার চরিতমের গঠন, মহাকাব্যের রূপরেখা। 10, হ্যাঁ, নামটা শুনলেই বোঝা যায় এই বিশাল মহাকাব্যটা ঠিক 10 জন অভিজাত রাজকুমারের জীবন নিয়ে তৈরি। তাদের দুঃসাহসিক অভিযান, প্রেম আর ভাগ্যের এক অদ্ভুত রোলার কোস্টার রাইড। 10 জন আলাদা মানুষের জীবনের সুতো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে যায়, তারই একটা বিশাল ক্যানভাস হল এই অমর সৃষ্টি। পুরো স্ট্রাকচারটা যদি দেখি, এটা মূলত 3টে ভাগে বিভক্ত। একদম প্রথমে পূর্ব পীঠিকা, যেখানে 5টা অধ্যায় আছে। এরপর আসছে মেন পার্ট, মূল দশকুমার চরিতম, যার মধ্যে রয়েছে 8টা অধ্যায়। আর একদম শেষে উত্তর পীঠিকা, যেখানে সমস্ত গল্পের ক্লাইম্যাক্স বা উপসংহার টানা হয়েছে আর এই 10 রাজকুমার শেষমেশ মিলিত হয়েছেন। এতগুলো চরিত্র, এত সাবপ্লট নিয়ে এমন জমাট একটা কাঠামো তৈরি করা সত্যিই মুখের কথা নয়। আমাদের আজকের আলোচনার ফোকাস কিন্তু একদম মাঝখানের অংশটাতে, মানে মূল দশকুমার চরিতমের ঠিক প্রথম অধ্যায়। এইখানটাতেই রাজকুমার রাজবাহনের সেই বিখ্যাত আর রোমাঞ্চকর গল্পটা বলা হয়েছে, যেটাকে পুরো টেক্সটের অন্যতম সেরা অংশ হিসেবে ধরা হয়। তৃতীয় পর্ব,
অবন্তী সুন্দরীর প্রেম, ভক্তি ও অনুরাগের মুহূর্ত। গল্পের এই অংশে রাজকুমার রাজবাহন আর অপরূপা রাজকন্যা অবন্তী সুন্দরীর একটা অসম্ভব সুন্দর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। রাজকুমার বসে বসে রাজকন্যাকে চতুর্দশ ভুবনের নানা অজানা গল্প শোনাচ্ছিলেন। সেই সব অবাক করা জ্ঞানের কথা শুনে অবন্তী সুন্দরী এতটাই ইমপ্রেসড হয়ে যান যে তিনি মুগ্ধ হয়ে বলেন, রাজকুমারের কথায় আজ তার মনের সব অন্ধকার দূর হয়ে গেল, ভেতরে যেন জ্ঞানের প্রদীপ জ্বলে উঠল। প্রেমিককে নিজের গুরু হিসেবে মেনে নিয়ে এই যে অপার শ্রদ্ধা, এটা কিন্তু প্রেমের একটা অন্য মাত্রাকে, একটা গভীর ভক্তিকে তুলে ধরে। আর ঠিক এরপরেই রাজকন্যা এমন একটা কথা বলেন যা যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে। তিনি বলেন, তোমাকে দেওয়ার মতো আমার অদেও কিছুই নেই। মানে নিজের সত্তা থেকে শুরু করে সব কিছুই তিনি সমর্পণ করে দিলেন। এই পরম আত্মসমর্পণ আর গভীর ভালোবাসার পর দারুণ শান্তিতে রাজবাহনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েন অবন্তী সুন্দরী। মনে হচ্ছে না যে একেবারে পারফেক্ট সুন্দর একটা রোম্যান্টিক এন্ডিং, কিন্তু না, ঠিক এখানেই ওত পেতেছিল এক মারাত্মক মোড়। চতুর্থ পর্ব, রৌপ্য শৃঙ্খল ও আতঙ্ক, দুঃস্বপ্নের জাগরণ। আগেই বলেছি, দণ্ডির গল্প সোজা পথে হাঁটার পাত্র নয়। ঠিক যখন মনে হচ্ছে আবেশটা কত সুন্দর, কত শান্ত, ঠিক তখনই একটা সিনেমাটিক কায়দায় গল্প মোড় নেয় অদ্ভুত এক অন্ধকারের দিকে। রোমান্স থেকে সোজা আতঙ্কের স্রোত। একদিকে দুজনে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আর অন্যদিকে ঘুমের ঘোরেই দুজনে একসাথে দেখছেন এক ভয়ানক দুঃস্বপ্ন। কী সেই স্বপ্ন? তারা দেখছেন একটা বৃদ্ধ রাজহংস, যার পা দুটো পদ্মের মিনাল বা ডাঁটি দিয়ে শক্ত করে বাঁধা। প্রাচীন সাহিত্যে এই ধরনের অমঙ্গলজনক স্বপ্ন কিন্তু আসন্ন কোনো বিরাট বিপদের সিগন্যাল। ওই শান্ত পরিবেশের মাঝেই যেন একটা অজানা অস্বস্তির জমাট বাঁধতে শুরু করে। আর তারপর ঘুম ভাঙতেই সেই দুঃস্বপ্নটা যেন আক্ষরিক অর্থে চোখের সামনে বাস্তব হয়ে উঠল। রাজকুমার দেখলেন তার নিজের পা দুটো সত্যিই বাঁধা, তবে পদ্মের ডাঁটি দিয়ে নয়, বরং ভারী রূপোর শেকলে। শেকলগুলো এমনভাবে তার পায়ের সাথে পেঁচিয়ে আছে যেন মনে হচ্ছে কেউ চাঁদের আলো দিয়ে পদ্মফুলকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। ওই যে দণ্ডির বিখ্যাত পদলালিত্য, তার জাদু কিন্তু এখানেও আছে। শুধু তফাৎ হলো এবার সেটা রোম্যান্স নয়, বরং একটা রহস্যময় আতঙ্কের জন্ম দিচ্ছে। এর পরের দৃশ্যটা রীতিমতো দম বন্ধ করা বিশৃঙ্খলা। রাজকন্যার আর্তনাদে পুরো অন্দরমহল কেঁপে ওঠে। চারপাশে এমন একটা প্যানিক ছড়িয়ে পড়ে যেন মনে হচ্ছে প্রাসাদে আগুন লেগেছে বা হঠাৎ কোনো অশুভ পেশাচ আক্রমণ করেছে। একটু লাগে যে অবন্তী সুন্দরী পরম শান্তিতে ঘুমাচ্ছেন, তিনি এখন রাজকীয় গোপনীয়তা, ভবিষ্যতের চিন্তা সব ধুলোয় মিশিয়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদছেন। চোখের জলে তার গাল ভেসে যাচ্ছে। ওই যে শান্ত রোম্যান্টিক পরিবেশটা ছিল, সেটা জাস্ট এক নিমেষে পুরো উল্টোপালট হয়ে গেল। আর এই চরম উৎকণ্ঠার জায়গাতেই আমাদের মনে একটা অমোঘ প্রশ্ন থেকে যায়। নিস্তব্ধ রাতের অন্ধকারে প্রাসাদের এত কড়া পাহারার মধ্যে কে এসে রাজকুমারকে এই রূপোর শেকল পরাল? রাজবাহনের ভাগ্যে এরপর কি লেখা আছে? তিনি কি আদেও এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারবেন? প্রাচীনকালের এই হাড়হিম করা মিস্ট্রির উত্তর লুকিয়ে আছে দণ্ডির এই অমর সৃষ্টির পরবর্তী পাতাগুলোতেই। একটা প্রাচীন টেক্সটও যে কতটা টানটান থ্রিলার হতে পারে, এটা তারই এক জ্বলন্ত প্রমাণ।